পূর্ব বর্ধমান জেলার আইএনটিটিউসিকে এবং পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিউসির সভাপতি ভাই সন্দীপ বসুকে অকণ্ঠ ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এত বড় সভা, শ্রমিক সভা এর আগে পূর্ব বর্ধমান জেলায় হয়নি। এখন আপনারা সবাই জানেন, বক্তারা বলেছেন, এবং আমি যখন আসছিলাম আমার খুব শঙ্কা ছিল যে আদেও মিটিংটা হবে কিনা, কারণ হুগলি থেকেই প্রায় শক্তিগড় পর্যন্ত কিছু দেখতে পাওয়া যাচ্ছিল না, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো পরে যখন কথা হলো, শুনলাম শম্পার সঙ্গে কথা হলো, শম্পা আমায় ফোন করেছিলেন যে আমি কতদূর জানবার জন্য। শম্পা তখন বললেন যে না, এখনো বর্ধমান শহরে বৃষ্টি শুরু হয়নি। স্বাভাবিকভাবে এই যে সভা আজকে এখানে হচ্ছে, সবার যে মূল বিষয় আপনারা জানেন, দেখেছেন, এবং বক্তারা বলছিলেন বহু দূরে মাইক রয়েছে, আমি রাসবিহারীর কথা শুনতে পাচ্ছিলাম আসবার সময়। বিশেষ করে আমাদের রাজ্যের মানুষের প্রতি যে লাগাতার সীমাহীন বঞ্চনা, গত বিধানসভা নির্বাচনে বাংলার মাটিতে পরাজিত হওয়ার পর বাংলার মানুষকে ভাতে মারবার চক্রান্ত করবার জন্য বিজেপি যেভাবে বাংলার মানুষের প্রতি বঞ্চনা করেছে, সেই বঞ্চনার বিরুদ্ধে বাংলার মানুষের জাগ্রত যে জনগর্জন তা শোনা গিয়েছে এবারের লোকসভা নির্বাচনে। বিজেপির বিরুদ্ধে বাংলার জনগণের গর্জন বিজেপিকে বাংলা থেকে ছাড়া করবার কাজ সংগঠিত করেছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, এই লড়াইয়ের সূচনা করেছিলেন গোটা বাংলা জুড়ে, বাংলার পাহাড় থেকে সাগর পর্যন্ত। এই যে বাংলা বিরোধী যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ, দিল্লিতে সেই লড়াই সংগঠিত হওয়া, এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা সবাই জানেন যে এই যে টাকা 1,60,000 কোটি টাকা, হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা, এটা কোনো দয়া দাক্ষিণ্যের টাকা নয়, ভিক্ষার টাকা নয়। এই টাকা গায়ের জোরে আটকে রাখা যায় না। আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সর্বোচ্চ 15 দিনের মধ্যে এই টাকা ছেড়ে দেওয়ার কথা, অথচ এই টাকা বছরের পর বছর আটকে রেখেছে। এমন ভাব করেছে যে এই টাকাটা বিজেপির বাবার টাকা, বিজেপির পৈতৃক সম্পত্তি। আমি এখানে যখন আসছিলাম একটু দূরে দেখলাম গুটি কয়েক মানুষ বিজেপির ঝান্ডা লাগিয়ে মিটিং করছেন। যিনি বলছিলেন তিনি কি সব বাংলা ভাগ, শ্যামাপ্রসাদ মুখার্জি এসব বলছিলেন। আমরা বলছি মাইকের প্রয়োজন নেই, এখানে যে মানুষ আছেন তাদের গলার আওয়াজই যথেষ্ট। আমরা জানতে চাই এই টাকা কবে পাওয়া যাবে। এই টাকা বিজেপির টাকা নয়, সিপিআইএম এর টাকা নয়, কংগ্রেসের টাকা নয়, তৃণমূল কংগ্রেসের টাকা নয়। এই টাকা বাংলার মানুষের টাকা। বাংলার মানুষের এই হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা জোর করে আটকে রেখে দিয়েছে। এই টাকা দিচ্ছে না। আবাসের টাকা হতে পারে, 100 দিনের টাকা হতে পারে, গ্রামীণ সড়কের টাকা হতে পারে, অথচ সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা জানেন ভোটের আগেই 100 দিনের কাজের বকেয়া টাকা, সেই টাকা দিয়ে দেওয়া হয়েছিল, দেওয়ার কথা ওদের, ওরা টাকা দিচ্ছে না, আমাদের টাকা আটকে রেখেছে, সেই টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আবাস যোজনার টাকা মানুষের কাছে পৌঁছবে। এবং এই যে বাংলা বিরোধী ধারাবাহিক ষড়যন্ত্র, বাংলার মানুষকে পথে বসানোর যে চক্রান্ত যা বিজেপি করেছে, এবং এই বিজেপি আপনারা জানেন আমাদের রাজ্যে, গোটা রাজ্যে লোকসভা নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় যাওয়ার যে সুযোগ হয়েছিল তা থেকে আমরা দেখেছিলাম সর্বত্র সেই পোস্টার যে এবারে 400 পার করতে করতে গতকাল হচ্ছে ইংল্যান্ডে নির্বাচন ছিল, গ্রেট ব্রিটেনে, সেই নির্বাচনে মোদির যিনি বন্ধু, সেই মোদির বন্ধু পরাজিত হয়েছেন। এবার যখন রেজাল্ট বেরোলো, লোকে বলছে যে মোদি এখানে বলেছিলেন 400 পার, 240-এ আটকে গেছেন। মোদির বন্ধু ইংল্যান্ডে তিনি 125-এ আটকে গেছেন ধর্মের নামে, সেখানেও ধর্মকে ব্যবহার করার চেষ্টা করেছেন। সেখানে যারা জিতেছেন তারা 400 পেরিয়েছেন, মোদির বন্ধু 400 পেরোতে পারেননি। আর এখানেও যে সরকার দিল্লিতে তৈরি হয়েছে, এই সরকার পুরো 5 বছর টিকবে না, কারণ সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই। এবং সব থেকে বড় ব্যাপার, এই যে এখানে বর্ধমানের মতো ইতিহাসের রেল স্টেশন, ইতিহাসের জায়গা, আমাদের এখানে বিশেষ করে রেলওয়ে হকারদের ওপর যে ধরনের আক্রমণ আরপিএফ শুরু করেছে, নজিরবিহীন আক্রমণ। আমাদের পার্শ্ববর্তী এখানে হুগলিতে এর মধ্যে একজন হকার ভাই তিনি মারা গিয়েছেন আরপিএফ এর অত্যাচারে, ট্রেন থেকে পড়ে গিয়ে। হকারদের ওপর যে অত্যাচার যারা করছে, বিশেষ করে এই আরপিএফ, আমরা বলছি এই সভা থেকে মনে রাখতে হবে, রেল কেন্দ্রীয় সরকারের হতে পারে, রেলের লাইন কেন্দ্রীয় সরকারের হতে পারে,
কেন্দ্রের বিজেপি সরকার রেলের প্ল্যাটফর্ম, রেলের লাইন, রেলের কম্পার্টমেন্ট, রেলের সার্ভিস আম্বানি আদানির কাছে বন্ধক দিতে পারে, কিন্তু এই রেল স্টেশন মাথায় রাখতে হবে, রেল স্টেশনগুলো বাংলার মাটিতে, বাংলার মাটিতে এই রেল স্টেশন, বাংলার মানুষ এই রেল স্টেশন ব্যবহার করেন। এবং আমাদের দেশে এই যে রেলওয়ে ব্যবস্থা, ব্রিটিশরা রেলওয়ে ব্যবস্থার পত্তন করেছিলেন। আমাদের দেশের রেলওয়ে ব্যবস্থায় দেশের প্রথম রাজধানী কলকাতা, কলকাতায় তো তখন কোনো কলকাতা নামে স্টেশন ছিল না, হাওড়া স্টেশন বা বর্ধমান স্টেশন। আমাদের দেশের পরবর্তীকালের রাজধানী নতুন দিল্লির নয়াদিল্লি স্টেশন, বা আমাদের দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বাই স্টেশন, এগুলো কোনোটাই আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ রেল স্টেশন নয়। সবথেকে গুরুত্বপূর্ণ রেল স্টেশন আমাদের সেই জায়গাটা যেখান থেকে গোটা ভারতবর্ষে ট্রেন যায়। ব্রিটিশরা যখন এই রেলওয়ে ব্যবস্থার পত্তন করেছিলেন, ভারতবর্ষের একটা জায়গা থেকেই গোটা দেশে যাওয়া যায়, গোটা দেশের ট্রেন সেখান থেকে যায় মোগলসরাই জংশন। সেই মোগলসরাই জংশনের নাম ওরা পরিবর্তন করেছে। না, আমাদের দেশের এই যে এত বছরের পুরনো রেলওয়ে ব্যবস্থা, সেই রেলের ব্যবস্থায় প্রথম দিন থেকে এই যারা হকারি করেন তারা রেল ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করেছেন। রেল হকারদের বাদ দিয়ে ভারতবর্ষের আমাদের দেখার দরকার নেই, কিন্তু কোনোভাবে মানুষের স্বাচ্ছন্দ্য, এই যে মানুষ এত মানুষ যাতায়াত করেন, সেই মানুষ এই রেলওয়ে হকারদের ওপর নির্ভরশীল। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ভাবে যেটা আমরা দেখছি, আরপিএফ যে ধরনের আক্রমণ শুরু করেছে, এই যারা হকারি করেন, হকার ভাইদের জিনিসপত্র সেগুলো নিয়ে নিচ্ছে, সেগুলো পর্যন্ত ফেরত দিচ্ছে না, কেস দিচ্ছে, আক্রমণ করছে, মেরে ফেলছে, এমনকি রুটি রুচি তা বন্ধ করবারও চেষ্টা করছে। আসলে গোটা দেশের পরিবহন ব্যবস্থা, গতকাল আমরা এসবিএসটিসির সদর দপ্তর দুর্গাপুরে, সেখানে আমাদের আইএনটিটিউসি পরিচালিত ইউনিয়নের উদ্যোগে আমাদের কর্মচারীরা তারা ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছিলেন। আমরা সেই ডেপুটেশন কর্মসূচিতে ছিলাম। সেখানেও আমরা শ্রমিক বন্ধুদের বলেছি, খেয়াল করে দেখবেন 2014 সালে বিজেপি যখন প্রথম ক্ষমতায় এলো, এসেই যেটা করলো, প্রথম বছর রেলওয়ে বাজেট, দ্বিতীয় বছর রেলওয়ে বাজেট, আমাদের দেশে 52 সাল থেকে যবে প্রথম লোকসভার ভোট হয়েছে, রেল বাজেট হয়েছে সাধারণ বাজেটের সঙ্গে, সেই রেল বাজেট তুলে দিল। রেল বাজেট তুলে দিল, আর যে দুটো রেল বাজেট করেছিল সেই রেল বাজেটে বড় বড় করে বলেছিল আমরা বুলেট ট্রেন চালাবো, মুম্বাই থেকে আহমেদাবাদ, আহমেদাবাদ থেকে মুম্বাই বুলেট ট্রেন হচ্ছে চলবে, এই কথা তারা ঘোষণা করেছিল। এই সময়কালে কথা আবার এখন নতুন করে শুনবেন না যে বুলেট ট্রেনের কথা আর শোনা যাচ্ছে, বুলেট ট্রেনের উল্লেখ করছে। গোটা প্রক্রিয়াটাই 20 বাউজালে চলে গেছে। আমাদের মধ্যে আমাদের পূর্ব পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিউসির সভাপতি বন্ধুবর্ষী অভিজিৎ ঘটক উপস্থিত হয়েছেন। আমরা অভিজিৎ ঘটককে আমাদের এই জেলার পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিউসির সমাবেশ মঞ্চে স্বাগত জানাই। এখন আমি যে কথা বলছিলাম, বিশেষ করে এই যে ব্যবস্থা, এই যে গণপরিবহনের ব্যবস্থা, সাধারণ মানুষের পরিবহন, গতকাল আমরা দুর্গাপুরের শ্রমিক ভাইদের বলছিলাম যে কিভাবে এই গণপরিবহন ব্যবস্থাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। একদিকে ওরা এই কাজ করছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সীমাবদ্ধ অর্থনৈতিক ক্ষমতা, তার মধ্যে দাঁড়িয়েও সাধারণ শ্রমজীবী মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায় তার উদ্যোগ গ্রহণ করছেন। এই যে এবারে লোকসভা নির্বাচন হলো, আমাদের রাজ্যের বিপুল অংশের শ্রমজীবী মানুষ তারা তাদের ভোট দিয়েছেন বিজেপিকে পরাজিত করবার ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি শুধু এই মাইক বহুদূর পর্যন্ত আছে, তাই এই মাইকের ব্যবহার করে, এই মাইকের সাহায্য নিয়ে এখানে দাঁড়িয়ে এই সমাবেশ মঞ্চ থেকে সিপিআইএম, কংগ্রেস আর বিজেপির উদ্দেশ্যে একটা খোলা প্রশ্ন রাখতে চাই। আমাদের গোটা দেশে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির ফলে শ্রমজীবী মানুষ, সংগঠিত ক্ষেত্রের শ্রমজীবী মানুষের সংখ্যা কমে যাচ্ছে, অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবী মানুষ বাড়ছেন। আমাদের দেশে 100 জন শ্রমজীবী মানুষ, সেই 100 জন শ্রমজীবী মানুষের মধ্যে 7 জন সংগঠিত ক্ষেত্রে, বাকি 93 জন অসংগঠিত ক্ষেত্রে। আমাদের রাজ্যেও বিরাট অংশের অসংগঠিত মানুষ রয়েছেন। কেন্দ্রীয় সরকারের কোনো স্কিম নেই, কোনো ভাবনা নেই। এই যে অসংগঠিত মানুষ যারা আছেন, প্রতি 100 জনের মধ্যে 93 জন যিনি অটো চালান, যিনি রিক্সা চালান, যিনি ভ্যান চালান, যিনি টোটো চালান, যিনি মাছ ধরেন, যিনি বিড়ি বাঁধেন, যিনি তাঁত বোনেন, যিনি রেলে হকারি করেন, যিনি সাধারণ হকারি করেন, এরা সবাই অসংগঠিত শ্রমিক। অসংগঠিত শ্রমিকের প্রভিডেন্ট ফান্ড নেই, অসংগঠিত শ্রমিকের গ্র্যাচুইটি নেই, অসংগঠিত শ্রমিকের ইএসআই এর সুবিধা নেই,
সংগঠিত শ্রমিক 60 বছর বয়সে রিটায়ার করলে তিনি প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পান, তার গ্র্যাচুইটির সুবিধা রয়েছে, অনেকে ইএসআই এর সুবিধা পান। 2000 সালে বামফ্রন্ট সরকার আমাদের রাজ্যের মাটিতে একটা প্রকল্প চালু করেছিল, দেশের আরো কিছু জায়গায় প্রকল্প চালু হয়েছিল। এখানে বামপন্থী বন্ধুরা যদি আমার মাইকের এই কথা শুনতে চান, প্রয়োজনে কাগজ পেন বার করে নোট করে নেবেন। আমি যা বলছি যদি একটা কথা ভুল বলে থাকি প্রকাশ্যে এসে বলবেন ঋতব্রত ভুল বলেছে, আমি ভুল প্রমাণ করতে পারলে আমি রাজনীতি করা ছেড়ে দেবো। 2000 সালে এই স্কিম চালু হলো, সরকার বলল এই যে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক তিনি যদি মাসে একটা টাকা জমা দেন তিনি 25 টাকা দেবেন, 35 টাকা সরকার দেবে, দিয়ে এই টাকা জমবে, 60 বছর যখন বয়স হবে তখন তিনি হচ্ছে প্রভিডেন্ট ফান্ড বাবদ টাকা পাবেন। 2000 থেকে 2011 ক্ষমতা বদলের আগে পর্যন্ত এই 11 বছরে আমাদের রাজ্যের এই যে প্রকল্প, এই প্রকল্পে 9,26,00,000 টাকা খরচ হয়েছিল। 11 বছরে এই প্রকল্পে খরচ হয়েছিল 9,26,00,000 টাকা। প্রকল্পের নাম ছিল SSY। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে বললেন এই প্রকল্প কোনোদিন সফল হবে না। একজন রিক্সা চালক 60 বছর বয়স অবধি প্রতি মাসে ব্যাংকে গিয়ে 25 টাকা করে জমা দেবে প্রতি মাসে, সেই হলে তবে সরকার টাকা দেবে। এই প্রকল্প চলতে পারে না, মুখ থুবড়ে পড়বে এই প্রকল্প। তিনি প্রকল্পের মৌলিক পরিবর্তন ঘটালেন। SSY এর পরিবর্তে প্রকল্পের নাম হলো BMSSY, সামাজিক সুরক্ষা যোজনার বদলে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। এই BMSSY প্রকল্পে উনি বললেন যে কোনো অসংগঠিত শ্রমিককে আর টাকা জমা দিতে হবে না, যেটা শুধু করতে হবে নাম লেখাতে হবে, গিয়ে খালি আপনি নাম লেখাবেন, এই নাম লেখাবার কাজ আপনাকে করতে হবে, টাকা দেবে রাজ্যের সরকার। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের রাজ্যের সময়কালের সবথেকে সফল শ্রমমন্ত্রী শ্রী মলয় ঘটকের উদ্যোগে এই BMSSY প্রকল্পে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটলো। এই যে মিটিং যখন হচ্ছে, আমি আবারও বলছি 11 বছরে খরচ হয়েছিল 9,26,00,000, আর আজকে এই মিটিং যখন আমরা করছি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়া থেকে এই সময় পর্যন্ত আমাদের রাজ্যের 1,68,00,000 অসংগঠিত শ্রমিক তারা এই প্রকল্পে নাম লিখিয়েছেন। তাদের মধ্যে কতজনের বয়স 60 হয়েছে, তাদের মধ্যে 60 বছর হয়েছে 39 লক্ষ শ্রমিকের এই যে শুধু নাম লিখিয়েছেন। যেদিন 60 বছর বয়স হয়েছে, যিনি ঠেলা চালান, যিনি ভ্যান চালান, যিনি রিক্সা চালান, যিনি অটো চালান, যিনি টোটো চালান, যিনি বিড়ি বাঁধেন, যিনি হকারি করেন, শুধু নাম লেখাতে হবে। 39 লক্ষ লোক, 1,68,00,000 লোক নাম লিখিয়েছে BMSSY এ। 39 লক্ষ শ্রমজীবী মানুষের 60 বছর বয়স হয়েছে। যেদিন 60 বছর আপনার বয়স হবে, 60 বছর একদিন, সেদিন আমাদের রাজ্যের শ্রম দপ্তর আপনার অ্যাকাউন্টে PF বাবদ 2,80,000 টাকা পৌঁছে দেবেন। 11 বছরে খরচ হয়েছিল 9,26,00,000, আর 2011 মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ অব্দি এই প্রকল্পে রাজ্যের সরকার খরচ করেছেন 2,419 কোটি টাকা। শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াবার এই দায়বদ্ধতা থেকেই শ্রমজীবী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন। এবং বিজেপি যে কাজ করেছে আমাদের দেশে নজিরবিহীন। 52 সালে প্রথম লোকসভা ভোটের পর আমাদের দেশের পার্লামেন্টে ধীরে ধীরে ধাপে ধাপে শ্রমজীবী মানুষের স্বার্থবাহী অসংখ্য শ্রম আইন তৈরি হয়েছিল। 2020 সালে শুধু ক্ষমতার জোরে, সংখ্যার জোরে, বিরোধীদের অগ্রাহ্য করে, পার্লামেন্টে আলোচনা না করে আমাদের দেশের 52 সাল থেকে তৈরি হওয়া শ্রমজীবী মানুষের স্বার্থবাহী 29টা শ্রম আইন বিজেপি কলমের এক খোঁচায় বাতিল করলো। 4টে সর্বনাশা লেবার কোড তৈরি হলো। আমি লেবার কোডের ব্যাখ্যায় যাব না, মূল কথা হচ্ছে লেবার কোডের 8 ঘন্টা আন্তর্জাতিকভাবে কাজের অধিকার, শিক্ষার অধিকার নেই, রাজ্যের শ্রম আদালতে যাওয়ার সুযোগ নেই, রাজ্যের শ্রম দপ্তরে অভিযোগ করার সুযোগ নেই, পুলিশের কাছে যাওয়ার সুযোগ নেই, মালিক যা বলবে তা করতে হবে। এই কাজ যখন হলো, আমি বর্ধমান শহরের CPIM বন্ধুদের, CPIM নেতাদের শুধু বলতে চাই যে ঘটনা হচ্ছে এই আইন যখন ওরা চালু করলো, তিরুপতিতে কেন্দ্রীয় শ্রম সম্মেলন করলো,
কেন্দ্রীয় শ্রম সম্মেলনে রাজ্যগুলোকে বলল কেন্দ্রীয় আইন হয়ে গেছে, রাজ্যের মাটিতে আপনাদের এই আইন চালু করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। কোথায় কি হয়েছে আমরা জানি না। বাংলায় যতক্ষণ তৃণমূলের সরকার থাকবে 8 ঘন্টা কাজের অধিকার 1 মিনিটও বাড়ানো যাবে না, অতিরিক্ত কাজ করলে ওভারটাইম দিতে হবে। এখন ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বিরোধিতা করলেন, আমাদের রাজ্যের শ্রম দপ্তর বিরোধিতা করলো, আর আমাদের রাজ্যের সরকার ছাড়া এম.কে. স্ট্যালিনের নেতৃত্বাধীন তামিলনাড়ুর সরকার বিরোধিতা করলো। বাকি সব সরকার, এমনকি সিপিআইএম এর নেতৃত্বাধীন কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার, এলডিএফ সরকার, তারা পর্যন্ত এই আইন করতে রাজি হয়ে গিয়েছে। এখন আমরা বলছি এই যে শ্রমজীবী মানুষের ওপর আক্রমণ, শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে আক্রমণ, বিশেষ করে এই যে শ্রমজীবী মানুষ তাদের ট্রেড ইউনিয়ন করবার অধিকার যাতে কেড়ে নেওয়া যায়, তাদের যাতে কোনো কথা বলবার সুযোগ না থাকে, এবং বিশেষ করে আমাদের রাজ্যের এই বিরাট অংশের অসংগঠিত শ্রমজীবী মানুষের মধ্যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একের পর এক ইউনিয়ন তৈরি করেছি। অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়ন রেল হকারদের জন্য তৈরি হয়েছে, অল বেঙ্গল তৃণমূল জেনারেল হকার্স ইউনিয়ন সাধারণ হকারদের জন্য তৈরি হয়েছে, তাঁত শ্রমিকদের জন্য সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়ন তৈরি হয়েছে। আমাদের রাজ্যে সব থেকে বেশি আছেন নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, জোগাড়ে 42 লক্ষ এরকম মানুষ আছেন শুধু নথিভুক্ত। এই বিরাট অংশের অসংগঠিত নির্মাণ শ্রমিকদের জন্য সারা বাংলা তৃণমূল নির্মাণ শ্রমিক ইউনিয়ন তৈরি হয়েছে। বিরাট অংশের বিড়ি শ্রমিকদের জন্য সারা বাংলা তৃণমূল বিড়ি শ্রমিক ইউনিয়ন তৈরি হয়েছে। আমি সন্দীপকে অনুরোধ করব, এই ইউনিয়নগুলোর যেখানে যেখানে জেলা কমিটি গঠন করা সম্ভব, পূর্ব বর্ধমান জেলায় সেই জেলা কমিটি গঠনের কাজ আমাদের করতে হবে। এবং আরেকটা কথা বলা জরুরি যে ট্রেড ইউনিয়নের কতগুলো নিয়ম রয়েছে। রেজিস্ট্রেশন ছাড়া ট্রেড ইউনিয়ন অচল, রেজিস্ট্রেশন থাকতে হবে। প্রতি বছর সেই রেজিস্ট্রেশনের রিটার্ন রাজ্যের শ্রম দপ্তরে দিতে হবে। আপনার কোন মানদাতা আমলের রেজিস্ট্রেশন ছিল, 12-14 বছর ধরে জমা করেন না রেজিস্ট্রেশন, ও বাতিল হয়ে গেছে। প্রতি বছর রিটার্ন যদি জমা না হয়, রিটার্ন জমা না হলে সেই ইউনিয়নের কোনো ভ্যালিডিটি নেই। আর এখন নিয়ম হচ্ছে আমরা আমাদের রাজ্য আইএনটিটিউসি থেকে আমাদের কোনটা আইএনটিটিউসির ইউনিয়ন, আমাদের কাছে হয় আমাদের চিঠি লাগবে, নয়তো ফোনে ওটিপি লাগবে। সেই ওটিপি জমা হলেই আপনি স্বীকৃতি পাবেন। আর জেলার সভাপতি আমাদের না বললে আমরা কোনো ইউনিয়নকে চিঠিও দেবো না, ওটিপিও দেবো না। গোটা রাজ্যে এইভাবে এই কাজ চলছে। কেননা আমরা এটা লক্ষ্য করছি, 8-10 বছর 12 বছর রিটার্নই জমা করে না, অথচ দাবি করছে আইএনটিটিউসির ইউনিয়ন। রেজিস্ট্রেশন প্রতি বছর রিটার্ন জমা করতে হবে। আমাদের মধ্যে আমাদের বিধায়ক সম্মানীয় শ্রী মধুসূদন ভট্টাচার্য এসে উপস্থিত হয়েছেন। আমরা মধুদাকে এখানে স্বাগত জানাই। যে কথা আমি বলছিলাম, স্বাভাবিকভাবে এই ধারাবাহিক প্রক্রিয়া এবং বিশেষ করে এই যে লড়াই, বাংলার মানুষ সমুচিত জবাব দিয়েছে। বাংলা বিরোধীদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে। বাংলা বিরোধীদের আমাদের রাজ্যের মাটিতে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করবার যে লড়াই, এরপরে এটা 24-এর মাঝামাঝি সময় 26 সালে রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনে বিজেপিকে, বিজেপির দোসর সিপিআইএমকে, কংগ্রেসকে যাতে পরাজিত করা যায় বাংলার মাটিতে, আরো গুরুত্বপূর্ণভাবে শ্রমজীবী মানুষ, পূর্ব বর্ধমান জেলার শ্রমজীবী মানুষ সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই ভূমিকা পালন করবার ক্ষেত্রে আজকের এই ঐতিহাসিক শ্রমিক সমাবেশ বর্ধমান স্টেশন চত্বরে তা একটা মাইল ফলক হয়ে থাকবে। এবং আগামী 21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলার যে সমাবেশ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলার সমাবেশে এই পূর্ব বর্ধমান জেলার শ্রমজীবী মানুষ, আমাদের পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিউসি এবং তার সভাপতি ভাই সন্দীপ বসুর নেতৃত্বে বিরাট অংশে অংশগ্রহণ করবেন, এই বিশ্বাস আমরা রাখতে চাই। এবং শেষে যে কথাটা আবারও আমরা বলি, আমরা হাওড়া জেলার আমাদের সভাপতি 2জন, হুগলি জেলার 2জন সভাপতি, আমাদের এই রেল, বিশেষ করে রেলের হকারদের ওপর যে ধারাবাহিক আক্রমণ চলছে, এটা নিয়ে আমাদের অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের ডাকে অগাস্ট মাসের শুরুতে আমরা ইস্টার্ন রেলের সদর দপ্তর ঘেরাওয়ের অভিযান সংগঠিত করব। রেল হকারদের ওপর যে ধারাবাহিক আক্রমণ চলছে, আরপিএফ এর যে সীমাহীন আক্রমণ, সমস্ত ক্ষেত্রের শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে নিয়ে আমাদের এই কাজ চলবে। 21 তারিখ প্রাথমিকভাবে বিজেপিকে বাংলার মাটিতে রাজনৈতিকভাবে পরাজিত করবার যে বার্তা নিয়ে বাংলার মানুষ এগিয়েছেন, লড়েছেন, সেই বিজয় সমাবেশ শহীদ স্মরণের দিনেই
এই মানুষ, বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা ধর্মতলা থেকে বর্ষিত হবে। সেই সমাবেশে এই জেলার শ্রমজীবী মানুষ পূর্ব বর্ধমান আইএনটিটিউসির নেতৃত্বে সেখানে যাবেন। সেই সমাবেশে আপনাদের সঙ্গে মিছিলে মিছিলে দেখা হবে, স্লোগানে স্লোগানে কথা হবে, এই বিশ্বাস রেখে আপনাদের ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, আইএনটিটিউসি জিন্দাবাদ, জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা।